নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান মানে যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করতে পারি, কারণ আলোচনা আমরা সেই বিষয়গুলো নিয়ে করি যে বিষয়গুলোর সমস্যার সমাধান করতে পারে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আর সে কারণে যে কোনো ধরনের স্কিনের সমস্যা হোক, যে কোনো ধরনের অস্থির সমস্যা হোক, পেটের বিভিন্ন প্রকারের সমস্যা হোক বা আপনার নার্ভের সমস্যা হোক, আপনার যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হোক বা যার জন্য আপনি অপারেশন করতে চান না, মেডিসিন দীর্ঘদিন খেতে চান না, সবকিছুর জন্য ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ছোট থেকে বড় যে কোনো ধরনের সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর মানুষের সংখ্যা, জনসংখ্যা তো কম নয়, এত মানুষ আমরা, কিন্তু প্রত্যেকের অল্প বয়স থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যার শুরু হয়ে যাচ্ছে। তাই সঠিক চিকিৎসক, সঠিক প্যাথি কিন্তু দরকার। বারবার এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করি, শুধুমাত্র আপনাদের উপর চাপিয়ে দিই না, প্রমাণের মধ্যে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি কেন আয়ুর্বেদকে আপনি নির্বাচন করবেন, আর আয়ুর্বেদকে নির্বাচন করলে কেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম আপনার মুখে থাকবে, আপনার মনে থাকবে। কারণ সকলের থেকে আলাদা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং এখানকার চিকিৎসকেরা আর এখানকার ট্রিটমেন্ট পদ্ধতি। আর সে কারণেই মানুষ চটজলদি ভালো হচ্ছেন কিন্তু এনবিপিতে এসে। আর সে কারণে শুধুমাত্র কলকাতার পেশেন্ট নয়, শুধুমাত্র হাওড়ার পেশেন্ট নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বড় শহরে কিন্তু পৌঁছে যাচ্ছেন এনবিপির চিকিৎসকেরা। কারণ গ্রামে হোক, শহরতলিতে হোক, শহরে হোক, সব জায়গায় মানুষের একটাই চাহিদা, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছে যাব, ট্রিটমেন্ট করব আর তাড়াতাড়ি ভালো হব। তাই আপনাদের জন্য আজকেও এরকম কিছু ক্রিটিক্যাল সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এবং তার সমাধান নিয়েও কিন্তু কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক ডক্টর ইহাদ্দার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, সরাসরি কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে এবং আপনার সমস্যার সমাধানের পথটি জেনে নিন। প্রথম বন্ধু হাজির হয়ে গিয়েছে, ডাক্তারবাবু একটু কথা বলে নি, তারপর আমাদের আলোচনায় ফিরবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? একদম একদম, বলুন কোথা থেকে ফোন করছেন? মধ্যমগ্রাম। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আচ্ছা, বেশ, এর জন্য কোনো মেডিসিন আপনি খাওয়া শুরু করেছেন? আচ্ছা, আরেকটা কথা, আপনি জানেন যে এনবিপির হেড অফিস মধ্যমগ্রাম? আজকে ডাক্তারবাবু সারাদিন মধ্যমগ্রামে ছিলেন। মধ্যমগ্রামে চেনেন আপনি এনবিপির সেন্টারটি? না। আচ্ছা, সবটাই আপনাকে বলে দেবো। আচ্ছা, আপনার যে প্রবলেমটা বললেন এটা কি শুধু রাতের দিকে হয় না সকালে হয়? কোন রকম ব্যথা যন্ত্রণা থাকে? ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, আপনি থাইরয়েডের ওষুধ মোটামুটি কতদিন খাচ্ছেন? ঠিক আছে। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনার কি হাঁটু কিংবা এই যে হাতের আঙুল বা পা কোনো সময় কি ফুলে যায়, এরকম হয়? আচ্ছা, হাঁটুর অপারেশন আছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি, সঙ্গে থাকুন দিদি ভাই। আপনার যেহেতু হিস্ট্রিটা লাস্ট মুহূর্তেও জানতে পারলাম যে ওনার অপারেশন আছে, এই যে পায়ে টান ধরা কিংবা যে প্রবলেমটা উনি বলছেন পায়ের ব্যাপারটাতে, মেনলি কি হয়, অনেক সময় আমাদের অপারেশনের পর কিছু নার্ভ থাকে, সেই নার্ভগুলোর ওপর কিছুটা প্রেসার পড়ে। তো সেটা আস্তে আস্তে তার যে সিমটমটা সেটা আস্তে আস্তে দেখা যায়। যখনই অপারেশন হয় তখনই যে এই জিনিসটা হবে সেটা নয়, তার বহু বছর পরে এই জিনিসটা হতে পারে যে সেখানে হয়তো বা ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক মতো করে হচ্ছে না। এছাড়াও আপনি বলছেন যে আপনার হাতের আঙুলও এখানেতেই আছে আর কি, হাতের আঙুলও কিছু ধরলে বেঁকে যায় কিংবা রাত্রিবেলায় যখন শোন তখন আর কি একটুখানি ব্যথা হয়। তো এই যে রাত্রিবেলার ব্যথাটা, এটা অনেক কারণের জন্য হয়। এই যে আমি জিজ্ঞাসা করলাম ফুলে যায় কিনা, অনেক সময় কি হয় আমাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকলেও এই ধরনের ব্যথা হয়। এবং তার সাথে সাথে যদি আমাদের রিমাটয়েড আর্থারাইটিস যদি আমাদের শরীরের মধ্যে আস্তে আস্তে সেটা বাড়তে থাকে, হয়তো এটা স্টার্টিং, সেই কারণেও হতে পারে। তো কারণ অনেকগুলো আছে। প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রপার ডায়াগনোসিস করা
যে আপনার কি কারণের জন্য এই প্রবলেমটা হচ্ছে। ওখানে কোনো আর্থারাইটিসের প্রবলেম রাইজ করছে না কোনো রকম নার্ভের প্রবলেম আসছে, যেহেতু আপনার একটা হিস্ট্রি আছে অপারেশনের। তো সেই জিনিসগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হয়। তো আপনাকে একটা কথাই বলবো, মধ্যমগ্রামেতে আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে বলে দেবে নেক্সট কবে ওখানেতে চেম্বার হবে। খুব সম্ভবত শুক্রবার দিনকেই ওখানেতে চেম্বার হবে, তার আগেও যদি থাকে সেটা বলে দেবে। এবং সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, এসে একবার দেখান, প্রিভিয়াস আপনার যা হিস্ট্রি রিপোর্ট আছে সেই রিপোর্টসগুলো একবার নিয়ে আসুন। এবং আমরা যদি মনে করি যে কারেন্ট কিছু রিপোর্টস করে জানার প্রয়োজন আছে যে এক্স্যাক্টলি কি কারণের জন্য এটা হচ্ছে, তাহলে আমরা ওই দিনকেই আমরা লিখে দেবো, সেগুলো করিয়ে নেবেন। এবং দেখবেন রিপোর্টটা যখন পেয়ে যাব, ডায়াগনোসিস যখন হয়ে যাবে, দেখবেন আপনাকে পার্টিকুলারলি টাইম বলে দেওয়া হবে যে হ্যাঁ আপনি 2 মাস 3 মাস কতদিনের মধ্যে আপনি সুস্থ হবেন। যদি সেই সময় আপনি ঠিকঠাক মতো করে কথাগুলো শোনেন, অবশ্যই দেখবেন এই প্রবলেম থেকে আপনি ভালো থাকবেন এবং ভবিষ্যতে এটার জন্য আপনাকে কোনো রকম ওষুধের প্রয়োজন হবে না। বেশ অনেকগুলো বছর হয়ে গেল এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বিভিন্ন টিভি চ্যানেলে হোক, সোশ্যাল সাইটে হোক, আপনাদের জন্য এই অনুষ্ঠান পরিচালনা করছে বা আপনাদের সামনে অনুষ্ঠানগুলোকে নিয়ে আসছে, জানান দেওয়ার জন্য যে কোথায় কোথায় চেম্বার রয়েছে, কি কি সমস্যার সমাধান হয়। কিন্তু দেখুন এত বছর পরেও আপনি এখনো জেনে উঠতে পারলেন না যে আপনি মধ্যমগ্রামে থাকেন আর এনবিপির হেড অফিসও মধ্যমগ্রাম। সমস্যা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কিন্তু ভুগছেন। তাই দিদিভাই আপনাকে এবং সকলকে বলবো যে আপনার বাড়ির কাছাকাছিতেই কিন্তু এনবিপির চেম্বার রয়েছে। এনবিপি এত সুন্দরভাবে কিন্তু এনবিপির প্রত্যেকটা চেম্বারকে রেখেছে যে আপনার কোনো যেন অসুবিধা না হয়, আপনি যেন আপনার বাড়ির কাছাকাছি এনবিপির চেম্বারটি পেয়ে যায়, অনেক দূর পর্যন্ত যেন আপনাকে যেতে না হয়। সেখানে আপনি মধ্যমগ্রামে থাকেন, মধ্যমগ্রাম থেকে মধ্যমগ্রাম আসা আমার মনে হয় একদমই বেশি কষ্টের নয়। যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9830235527 বা 37। যে নাম্বারে স্টুডিওতে ফোন করছেন সেই নাম্বার নয়, সেই নাম্বার ছাড়া যে দুটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। আজকে আমরা অস্থির সমস্যা নিয়ে চলুন আলোচনা করি, কারণ ডাক্তারবাবুও বলেন বা আমরাও দেখি যে প্রচুর পেশেন্ট এনবিপিতে আসেন। প্রত্যেক দিন প্রত্যেকটি ডক্টরকে 2-3টে করে চেম্বার কিন্তু সামাল দিতে হয়। অর্থাৎ বুঝতে পারছেন কতগুলো চেম্বার পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে সব জায়গা জুড়ে কিন্তু থাকে। তো সেখানে বেশিরভাগ একটা বড় শতাংশ থাকে কিন্তু অস্থির সমস্যা। দিন দিন কি বাড়ছে আমাদের অস্থির সমস্যা, নাকি আমাদের খাওয়া দাওয়াটা আমরা ভুল খাচ্ছি, নাকি ভিটামিন ডি বা ক্যালসিয়াম কম খাচ্ছি, কি ঘটছে যার জন্য এত বাড়ছে অস্থির সমস্যা? অস্থির সমস্যা ডেফিনেটলি আগের থেকে অনেক বেড়েছে, কারণ আমরা যত জায়গাতে পেশেন্ট দেখছি ওখানে দেখা যাচ্ছে যে এই অস্থির সমস্যা নিয়ে প্রচুর পেশেন্ট আসছেন। এবং শুধু এই যে 1 মাসের মধ্যে ওনার হয়েছে সেরকম নয়, এরকমও পেশেন্ট অনেক আছেন যারা কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছেন, কিন্তু এখান থেকে ওনারা কিন্তু সুস্থ হচ্ছে না। তো সেরকম পেশেন্ট আমরা বহু পাই। কিন্তু তার আগে এই জিনিসটা বলি যে এখন এই যে অস্থির সমস্যাটা কেন বেশি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। বারবারই বলি আমাদের লাইফস্টাইলের ওপর অনেকগুলো রোগ ডিপেন্ড করে, তার মধ্যে হচ্ছে আমাদের এই অস্থির সমস্যা। অস্থির সমস্যাতে কি হয়, আমাদের একটা সময় একটা বয়সে গিয়ে আমাদের একটা প্রপারলি ডায়েটের প্রয়োজন হয়। যেমন আমাদের ক্যালসিয়ামটা ঠিকঠাক মতো করে ইনটেক করতে হয়, কিছু মিনারেল আমাদের ঠিকঠাক মতো করে ইনটেক করতে হয়, যাতে কি হয় আমাদের বোনের আমাদের হাড়ের শক্তিটা বাড়ে। কিন্তু দেখা যায় যে এখনকার লাইফস্টাইলের মধ্যে আমরা হয়তো সেই রকম ভাবে ডায়েট জিনিসটা ঠিকঠাক মতো করে নিচ্ছি না। এর ফলে কি হচ্ছে, আমাদের বয়স যত বাড়ছে এবং আফটার 30 পর থেকে আমাদের হাড়গুলো কিন্তু তাদের ক্যালসিয়াম এবং তাদের মিনারেল কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে। এবং যখনই এটা কমতে থাকছে তখন কিন্তু বিভিন্ন রকমের অস্থির সমস্যা সেখানে কিন্তু দেখা যাচ্ছে। তো অবশ্যই সেই লাইফস্টাইলটার জন্য এখন অস্থির সমস্যাটা অবশ্যই বেড়েছে। আমি ফোনটা নিয়ে নিই। অবশ্যই আমরা এই বিষয়ে আবারও আলোচনায় ফিরবো। তবে কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আচ্ছা ধন্যবাদ, বলুন কি প্রবলেম? আমার শালীর মানে চোখে না মানে জল পড়ে, যেটাকে ওই ডাক্তারি ভাষা কি নেত্রনালী নাকি বলে। আচ্ছা ডাক্তার ওকে ওখানকার থাকিয়ে উঠলেছে। আমি বলছিলাম অপারেশনে যাওয়ার আগে আমাকে একবার এনবিপি দরজা ঠাপটা। একদম একদম খুব ভালো ডিসিশন জামাইবাবু হিসেবে আপনি দিয়েছেন। কিন্তু আচ্ছা ওনার এই প্রবলেমটা কতদিন আছে? কতদিন মানে 2-3 মাসের মতো। ওনার এখন ডাক্তার বলেছে কি সব টেস্ট করবে, তারপরে নাকি অপারেশন করবে। হ্যাঁ ডাক্তার বলেছি চেষ্টা করতে পারছি না।
আচ্ছা, দেখুন না, হ্যাঁ অবশ্যই আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি সবটা বলা হচ্ছে। উনি যেটা প্রবলেমটা বললেন যে এই যে জল পড়ার ব্যাপারটা, অনেক সময় কি হয় কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই দরকার আছে করার, কারণ হচ্ছে অনেক সময় কি হয় অ্যালার্জিক রিয়াকশন থাকলেও হয়, কিংবা হয়তো চোখের কোনো রকম নার্ভের প্রবলেমও সেখানে থাকে। হ্যাঁ, টেস্ট অবশ্যই দরকার, টেস্ট যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে টেস্টটা লাগে, কারণ টেস্ট একই হয়। তো অবশ্যই আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, কোন রকম অপারেশন ছাড়াই এর ট্রিটমেন্ট আছে, কারণ আমরা বারবারই বলে দেখি চোখের সমস্যার জন্য আমাদের একটা পার্ট আছে পঞ্চকর্মের, যেখানে বলা হয় নেত্রতর্পণ বলে। তো এই নেত্রতর্পণ কি হয়, আমাদের চোখের রিজুভিনেটিভ পাওয়ারটা বাড়ায়। চোখের যদি নার্ভের মধ্যে কোনো রকম প্রেসার কম হয়, কিংবা যদি নার্ভের ওপর অতিরিক্ত চাপ পড়ে, সেই জিনিসগুলোকে ঠিক করে। এবং তার সাথে সাথে আমরা দেখে নিই যে ওনার কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা। যদি অ্যালার্জিক কোনো রকম রিয়াকশন থাকে, তাহলে ওই চোখের সাথে সাথে অ্যালার্জিক ট্রিটমেন্টটাও ওনাকে করাতে হবে। তো অবশ্যই ট্রিটমেন্ট আছে, কিন্তু তার আগে একবার ওনাকে দেখতে হবে যে এক্স্যাক্ট কি কারণের জন্য এই প্রবলেমটা হচ্ছে, যে নার্ভের কোনো প্রবলেম, না অ্যালার্জির কোনো প্রবলেম, না ওখানে লোকাল কোনো ইনফেকশন। তো সেই জিনিসগুলো দেখার পরই কিন্তু আপনাকে বলতে পারবো যে আপনি কত দিনের মধ্যে সুস্থ হবেন। ট্রিটমেন্ট অবশ্যই আছে, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, পেশেন্টকে একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই, অবশ্যই আপনাকে গাইডলাইন দিয়ে দেবো যে আপনি বিনা অপারেশনে কিভাবে সুস্থ থাকবেন। একদম, সম্পর্ক হোক, জামা কাপড় হোক, বা আপনার শরীরের গুরুত্বপূর্ণ কোনো অর্গান হোক, একবার কেটে বাদ দিয়ে দিলে সেটাকে জোড়া লাগানো কিন্তু আর যায় না। সেক্ষেত্রে বলবো, এই যে ডিসিশনটা নিলেন যে অপারেশন করার আগে একবার যোগাযোগ কর না এনবিপিতে, একদম ঠিক ডিসিশন। শুধুমাত্র ওনার জন্য নয়, আপনাদের সকলের জন্য বলবো যে অপারেশনের আগে একবার আসুন না। হাতে যদি আপনার সময় থাকে, একবার এনবিপি চিকিৎসকদের কাছে এসে একটা দিন গল্পচ্ছলে আপনার সমস্যার কথা বলুন না, দেখুন না তারা কি সাজেশন দিচ্ছেন। কারণ এনবিপি চিকিৎসকরা শুধু চিকিৎসক নয়, ভাবতে হবে আপনার সব থেকে ভালো বন্ধু, আর বন্ধুর কাছেই তো মনের কথা শেয়ার করা যায়। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার, অনেকে হয়তো নাম্বারও বুঝে উঠতে পারেন না, আমাকে অনেকেই বলে কোন নাম্বারটা যেন ফোন করতে হবে, বুঝতে পারলাম না। এনবিপি বলেই দেখুন নাম্বার যাচ্ছে 9830235527 এই নাম্বারেই কিন্তু আপনাদের ফোন করতে হবে সরাসরি এনবিপির চিকিৎসক বা এনবিপির সংস্থা স্টাফদের সঙ্গে কথা বলার জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন, বয়স কত, সমস্যা কি? 40 বছর। কি সমস্যা? আচ্ছা, শুধু কি কোমরেতেই ব্যথাটা হয়, না কোমর থেকে আস্তে আস্তে তলার দিকে ব্যথাটা রেডিয়েটেড করছে? ডান পাটা অবশ হয়ে আছে। আগে কি কখনো চোট আঘাত কিছু লেগেছিল? আচ্ছা, তো তারপরে কি কোনো রকম এক্সরে বা কিছু করে দেখানো হয়েছে যে এক্স্যাক্টলি ওখানে কোনো রকম কিছু প্রবলেম হয়েছে কিনা? স্পন্ডালাইসিস বলা হয়েছে। দেখুন, রোগ যখন ডায়াগনোসিস হয়ে গেছে তখন কিন্তু এই রোগটাকে আর ফেলে রাখবেন না, কারণ আজকেই আমরা আলোচনা করছিলাম অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে আর্থারাইটিস নিয়ে। তার মধ্যে কিন্তু একটা পার্ট হচ্ছে এই স্পন্ডালাইসিস। তো স্পন্ডালাইসিসের জিনিসটা কি হবে, আপনি হয়তো এমআরআই করেছেন, সেখানেই দেখতে পাবেন যে আপনার একদম শিরদাঁড়ার নিচের দিকে যে আমাদের হাড়গুলো থাকে, সেগুলোর মধ্যে কি হয়, ধীরে ধীরে গ্যাপগুলো কমে যায়, একটা আর একটার সাথে লেগে যায়। এর ফলে কি হয়, প্রথমত যেরকম আপনি মুভমেন্ট যখনই করবেন, বসবেন, উঠবেন, তখন কিন্তু আপনার একটা ব্যথা থাকবে সারাক্ষণ। তার সাথে সাথে এই যে বলছেন আপনার ফুলে যায়, এবং তলার দিকটা, পায়ের দিকটাতে আপনার একটা পা অবশ হয়ে যায়। এর কারণটা হলো আমাদের প্রত্যেকটা শিরদাঁড়ার হাড়ের ভেতর দিয়ে, মধ্যিখান দিয়ে কিন্তু অনেক নার্ভ যায়। সেই নার্ভগুলো কোনোটা হাতে, কোনোটা পায়ে কিন্তু যায়। তো দেখা যায় যে যদি ওই তলার পোর্শনের যে নার্ভ গেছে, সেগুলোতে যদি এই যে হাড়গুলো কমে যাওয়ার ফলে কি হয়, ওই নার্ভের ওপরে তো একটু প্রেসার পড়ে। তো নার্ভের ওপর যখনই প্রেসার পড়বে, তখন আমাদের নার্ভে কি হয়, যে আমাদের রক্ত চলাচল হয়। তো সেই রক্ত চলাচলের ওপর কিন্তু ব্যাঘাত ঘটবে, এবং রক্ত চলাচলটা ঠিকঠাক মতো হবে না। এবং যখনই রক্ত চলাচল হবে না, তখন তলার পোর্শনেতে কি হবে, আমাদের একটু অবশ ভাব আসবে, ঝিনঝিনি ভাব আসবে মাঝে মাঝে। এবং যদি এটা ডে বাই ডে বাড়তে থাকে, একটা সময় দেখবেন আপনি পায়ে স্টেপ ফেলবেন, কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না, বা আপনার পায়েতে কোনো জিনিস হয়তো ফুটে গেল, আপনি কিন্তু বুঝতে পারবেন না, কারণ নার্ভের এই প্রবলেমটা এতটাই মারাত্মক হয়।
তো আপনাকে একটা কথাই বলবো, রোগ যখন ডায়াগনোসিস হয়ে গেছে তখন সেইটাকে নিয়ে আর ফেলে রাখবেন না। কারণ এরকম বহু পেশেন্ট আমরা দেখেছি স্পন্ডালাইসিসের, যারা 2 বছর 3 বছর ধরে ভুগে এসছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কিন্তু তার রেজাল্ট কিন্তু পাননি। কিন্তু সেই হিসাবে বললাম যে এটা দেরি না করে আপনি অবশ্যই একবার যোগাযোগ করুন আমাদের সাথে। যে এমআরআই প্লেটটা আছে সেটা একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই যে এক্স্যাক্টলি কোন নার্ভের ওপর সেখানেতে প্রেশার ক্রিয়েট করে আছে, এবং দেখার পর আপনাকে বলে দেওয়া হবে যে কি কি ভাবে আপনি এগোলে বা কি কি লাইফস্টাইল আপনি মেনটেন করলে বা কোন কোন মেডিসিন আপনি নিলে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সুস্থ হবেন, এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেমটা না আসে তার জন্য আমরা একটা সুন্দর গাইডলাইন দিয়ে দেবো। একদম। আর সবকিছুর জন্য কিন্তু সত্যি বলছি যে ফেলে রাখবেন না, ফেলে রাখলে যে কোনো সমস্যা কিন্তু বাড়বে। যোগাযোগ করুন তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি অনিমেষ দাস বলছি, গোয়াঘাট থেকে। আচ্ছা বলুন, বয়স কত? 28। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? সমস্যা যে আমার একটু কিডনির মতো সমস্যা হয়, পায়ের কিডনি ধরে, পায়ের পাতায় আঙুল স্কুল হয়। আর আমি আজকে পুকুরে সাঁতার কাটতে গেছিলাম, তো পায়ের কিডনির মতো চলে এলো। এই সমস্যাটা আমার আছে। না, পায়েতে কি হয় আপনার? পায়েতে টান ধরে? হ্যাঁ, পা টান ধরে কিডনির মতো হয়ে যায়। আচ্ছা, খিচে যায় কিংবা টান ধরে। আচ্ছা, পা কি ফোলে? পা কি ফুলে যায়? হ্যাঁ, ফুলে যায়। ফুলে যায়। আচ্ছা, আপনার কি কোমরে বা কোনো রকম কি চোট কিছু লেগেছিল? কোমরে তো চেয়ারে এইভাবে উঠে পড়ে গিয়েছিলাম, তো আঘাত লেগেছিল। আচ্ছা, বা সেই লাগার পর কি কোনো রকম ট্রিটমেন্ট করেছিলেন বা এক্স্যাক্টলি কোনো রকম কিছু টেস্ট করে দেখেছিলেন যে কোনো রকম? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন বলছি। দেখুন, এইসব ক্ষেত্রে যেটা হয়, পায়ের পাতা যেটা বলছেন আপনার টেনে যায়, এবং এই যে আমি এটা নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, অনেক সময় কি হয় যে আমাদের হয়তো অনেক আগে কোনো রকম চোটাঘাত কিছু লেগেছে, কিন্তু সেই সময় তার সিমটমটা দেখা যায় না, কারণ নার্ভ যদি চেপে যায় সেই নার্ভের তৎক্ষণাৎ কিন্তু আপনি কোনো রকম কিছু বুঝতে পারবেন না যে আপনার নার্ভের ওপরেতে কোনো রকম প্রেসারাইজড হয়ে আছে কিনা। কারণ সেই কারণের জন্য সবসময় আমাদের চোটাঘাত লাগলে যদি একবার অন্তত এক্সরে করে দেখে নেওয়া উচিত যে আমার ওখানেতে কোনো রকম প্রবলেম আছে কিনা, কিংবা কোনো রকম এমআরআই করে দেখে নেওয়া উচিত যে কোনো রকম প্রবলেম ওখানেতে ক্রিয়েট হচ্ছে কিনা। কারণ এই প্রবলেমটাই আপনার ধীরে ধীরে ভবিষ্যতে গিয়ে কিন্তু বাড়তে থাকবে, কারণ নার্ভের প্রবলেম এরকমই। আপনার কমপ্লেন যতটা শুনলাম সেখান থেকে যেটা ধারণা করা যাচ্ছে যে আপনার ক্ষেত্রেও ঠিক সেম প্রবলেম, একটা নার্ভের প্রবলেমই দেখা যাচ্ছে, কিন্তু তারপরও সেটাকে কনফার্ম করতে হবে। আপনার জন্য যেটা বলবো সেটা একটা এক্সরে করতে হবে কিংবা একটা এমআরআই করতে হবে। সেটা কোনটা করতে হবে সেটা আমরা আপনাকে বলে দেবো। তার আগে সেটা হচ্ছে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের আরো কিছু জিজ্ঞাসার জিনিস থাকে, আরো কিছু দেখার জিনিস থাকে, আমরা ওখানে কিছু নর্মাল কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি, সেটা দেখার পর কিন্তু একটা সিদ্ধান্তের মধ্যে আসতে পারবো যে আপনার এক্স্যাক্টলি কি প্রবলেম আছে, এবং সেটা জানার পর কিন্তু আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো যে আপনি এই প্রবলেম থেকে কিভাবে বেরোবেন এবং ভবিষ্যতে এই প্রবলেম থেকে কিভাবে আপনি ভালো থাকবেন। একদম। তবে গাইডলাইনটা পেতে হলে তো যোগাযোগ করতে হবে। শুনেছেন এনবিপির ট্রিটমেন্ট ভীষণ ভালো, শুনেছেন এনবিপিতে যারা পৌঁছে যান তারা ভীষণ ভালো আছেন, কিন্তু এখনো তো আপনি পৌঁছতে পারলেন না। যদি আপনি না পৌঁছান তাহলে আপনি এটা উপলব্ধি করবেন কি করে? চট করে বলে রাখবো, চেম্বার কিন্তু রয়েছে, হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম। সেখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে সোমবার এবং শুক্রবার চেম্বার কিন্তু হয়। নয় সংস্থার ডিরেক্টর বি শর্মা, নয় সিএমও ডক্টর এন ভট্টাচার্য, নয় ডক্টর এস ঘোষাল, নয় ডক্টর এ হালদার, নাহলে অন্যান্য অভিজ্ঞ চিকিৎসক কেউ না কেউ কিন্তু অবশ্যই, বা অনেক ক্ষেত্রে 2-3জন চিকিৎসককেও কিন্তু আপনারা একসাথে পেয়ে যাবেন মধ্যমগ্রামে। এছাড়া কলকাতার ল্যান্সটাউনে আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার, শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন হাওড়ার বন্ধুরা, অবশ্যই পাচ্ছেন শিবপুরে, বালচিগুড়ি বাজার, দাসনগরে এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার দিকে যদি আপনি থাকেন তাহলে আমতলা চেম্বারে যোগাযোগ করতে পারেন। বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মা বা ডক্টর এন ভট্টাচার্য আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুদের। চলে আসি একেবারে জেলার কথায়।
রায়গঞ্জে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল কিন্তু থাকেন সেখানে। হেরিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে চেম্বার রয়েছে, পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এ বি শর্মাকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। নতুন দুটি চেম্বারের ওপেনিং রয়েছে, যদিও পুজোর পরে, কিন্তু দেখতে দেখতে পুজো এবং দেখতে দেখতে তারপর চেম্বারের ডেট কিন্তু চলে আসবে। এখন থেকে নাম কিন্তু লিখিয়ে দিলে খুব ভালো হয়, কারণ অক্টোবরের 27 তারিখ মুম্বাই চেম্বারের ওপেনিং রয়েছে এবং নভেম্বরের 20 তারিখ আপনারা কিন্তু ব্যাঙ্গালোর চেম্বারের ওপেনিং এর কথা শুনেছেন, না শুনলেও আজকে শুনে নিলেন। তাই মুম্বাই বা ব্যাঙ্গালোরে যদি আপনার পরিচিত মানুষরা থাকেন, অনেক ক্ষেত্রে হয়তো আপনার সন্তান বা আপনার ছেলে বা মেয়ে কেউ একজন থাকেন, তো তাদেরকেও কিন্তু জানিয়ে দিতে পারেন যে কলকাতা অব্দি আসার সময় না থাকলে দরকার নেই, মুম্বাই এবং ব্যাঙ্গালোরেতেও কিন্তু এখন পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। আমরা কথা বলছিলাম অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে এবং ডাক্তারবাবুর কাছ থেকে আরেকটু শুনবো কিভাবে অস্থিকে ভালো রাখবো বা কি কি ধরনের সমস্যা নিয়ে বেশি পেশেন্টরা আপনাদের কাছে আসেন। ম্যাক্সিমাম যেটা অস্থির সমস্যা আসে সেটা হচ্ছে আমাদের অস্টিও আর্থারাইটিস কিংবা রিমাটয়েড আর্থারাইটিস, এছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে লাম্বার স্পন্ডালাইসিস কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইসিস। এই রোগগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা, কারণ আমরা সচরাচর জানি যে ব্যথা হচ্ছে একটা জায়গাতে, তো আমরা ধরে নিই যে হ্যাঁ ব্যথা হচ্ছে মানে আমাদের হাড়ের কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে, এবং আমরা কি করি যে আমরা দোকানে গিয়ে একটা বলি যে আমার এই জায়গাতে খুব ব্যথা, তো আমাদের কি হয় একটা পেন কিলার দিয়ে দেয়, কিংবা আমরা অনেক সময় জানি যে অস্থির সমস্যা তাহলে নিশ্চয়ই ক্যালসিয়াম দরকার, তাই আমরা কি করি যে মার্কেট থেকে ক্যালসিয়ামের ওষুধ নিয়ে খেতে থাকি। কিন্তু জিনিসটা এটা নয়, কারণ রোগ অনুযায়ী আমাদের মেডিসিনকে চুজ করতে হবে। আর একটা জিনিসই জানবেন যে যদি এটা অস্টিও আর্থারাইটিস হয় কিংবা রিমাটয়েড আর্থারাইটিস হয় কিংবা লাম্বার স্পন্ডালাইসিস কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইসিস, প্রত্যেকটা রোগের জন্যই আপনি কিন্তু পেন কিলার ইউজ করে আপনি কিন্তু রোগটাকে কখনো ভালো করতে পারবেন না, কিংবা প্রত্যেকটা ক্ষেত্রেই যে আপনার ক্যালসিয়ামই খুব প্রয়োজন সেটা কিন্তু নয়। অনেক সময় কি হয় আমরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আমরা এক্সট্রা ক্যালসিয়াম খেয়ে নিই এবং সেটা কি হয় ক্যালসিফিকেশন হয় আমাদের শরীরের মধ্যে এবং অ্যাঙ্কোলজিং এর মতো রোগকেও কিন্তু আমাদের কাছে নিয়ে আসে, সেটা কিন্তু আমাদের সিদ্ধান্তের ভুলের জন্য। তো সেই কারণে একটা কথাই বলবো যে যদি মনে হয় যে হ্যাঁ আপনার কোমরে কোথাও ব্যথা হচ্ছে কিংবা হাঁটুতে আপনার কোথাও ব্যথা হচ্ছে কিংবা ঘাড়ে, তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই শুরুতে ডাক্তার দেখান এবং কিছু টেস্ট করে আগে জানুন যে আপনার কি প্রবলেম। যদি আপনার হাঁটুতে প্রবলেম হয় সেখানে কি হবে যে অস্টিও আর্থারাইটিস অফ নি জয়েন্ট। আমাদের হাঁটু কি হয় যত আমাদের ডে বাই ডে বয়স বাড়তে থাকে, এই যে বললাম আমাদের ক্যালসিয়াম মিনারেল এই জিনিসগুলো কিন্তু কমতে থাকে, সেটার সব থেকে প্রথম এফেক্ট পড়ে আমাদের হাঁটু, কারণ আমাদের পুরো শরীরের ভারটা কিন্তু নেয় হাঁটু। তো যখনই আমাদের ক্যালসিয়াম এবং মিনারেলটা কমতে থাকবে তখন কিন্তু আমাদের হাঁটু আস্তে আস্তে হাঁটুর যে হাড় আস্তে আস্তে কিন্তু উইক হতে থাকবে, দুর্বল হতে থাকবে, এবং সেই কারণে দেখা যাবে যে একটা সময় গিয়ে যদি আমরা সেটাকে ঠিকঠাক মতো করে মেনটেন না করি তাহলে দেখা যাবে একটা সময় গিয়ে দুটো হাঁটুর মধ্যে যে গ্যাপটা থাকে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং দুটো হাঁটুর মধ্যে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এবং তার পরিণামস্বরূপ কি হয় যে আমাদের এই অস্টিও আর্থারাইটিসের মতো রোগটা আসে, এবং সেটা যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু ডে বাই ডে দেখা যাবে সেখানে একটার সাথে একটা যখনই আপনি হাঁটছেন ঘষা খেয়ে সেখানেতে ক্ষয় হচ্ছে, এবং তারপরও যদি আমরা ঠিকঠাক মতো এটাকে ট্রিটমেন্ট না করি তো একটা সময় দেখা যাবে আপনি মুভমেন্টই করতে পারছেন না, হাঁটু ভাঁজি করতে পারছেন না, এবং অস্টিও আর্থারাইটিসের অনেকগুলো স্টেজ আছে, সেটা আমি আসছি, ফোনটা ধরে নিয়ে আমি আসছি। অবশ্যই কি আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন কে বলছেন? আমি শেখর মুখোপাধ্যায় বলছিলাম। কোথা থেকে বলছেন? হ্যালো।
হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি বনগা থেকে ফোন করছি। বনগা থেকে ফোন করছেন, বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? বলছি আমার ওয়াইফের কিছুদিন ধরে খুব মাথা যন্ত্রণা হয়, চুল টেনে ধরলে যেরকম লাগে আমাদের, সারাটা সময় ওরকম ভাবে মনে হচ্ছে যে কেউ টেনে ধরেছে, আর ব্যথাটা রয়ে যাচ্ছে, কোনো কিছু মাথার উপর যে কাপড়টা দেবে তাও দিতে পারছে না। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি কতদিন হচ্ছে বললেন? কতদিনের সমস্যা এটা? হ্যালো, মনে হচ্ছে উনি শুনতে এই জিনিসটা জানলে হতো যে কতদিন, কারণ হচ্ছে যদি এটা দীর্ঘদিন ধরে হয়ে থাকে তো আমাদের সেখানেতে দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। এই যে মাথাটা ব্যথা সারাক্ষণ হচ্ছে, অনেক সময় কি হয় আমাদের যদি মাইগ্রেন থাকে, কারণ আরো কিছু জিজ্ঞাসা করলে দরকার ছিল যে ওনার ব্যথাটা সারাক্ষণ হয় কিংবা বেরোলে হচ্ছে কিংবা মেঘলা দিন থাকলে খুব বেশি হচ্ছে কিনা। তো সেখানে কি হয়, একটু মাইগ্রেনের সমস্যা যদি বাড়ে ডে বাই ডে তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এছাড়া ওনার কোনো রকম চোট আঘাত কিছু লেগেছিল কিনা ভবিষ্যতে, বা আগে কখনো চোট আঘাত কিছু লেগেছিল কিনা সেইটা একটুখানি জানার দরকার ছিল। যাই হোক, যদি আপনার বনগাঁতে থাকছেন, বনগাঁতেই আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে ডেটটা বলে দেবে। আপনি সেই ডেটে আসুন, একবার আমরা প্রপারলি একবার চেক আপটা করে নিই, কারণ কোনো সমস্যা যেহেতু হচ্ছে তার কারণও নিশ্চয়ই থাকবে, সেই কারণটাকে খুঁজে বার করা প্রথমেই খুব জরুরি। তো একবার এসে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাকে ভালোভাবে বলে দেওয়া হবে যে কি কারণে জিনিসটা হচ্ছে এবং কিভাবে আপনি এটা থেকে সুস্থ থাকবেন। একদম একদম। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম ডাক্তারবাবু, তো এই যে আমি বললাম যে অস্থির যে সমস্যাটা, এই যে অস্টিওআর্থারাইটিস, তো একটা সময় যখনই আপনার গ্যাপটা কমে যাবে তখন কিন্তু সেখানে ক্ষয় আরম্ভ হবে। এবং এই অস্টিওআর্থারাইটিসের কয়েকটা স্টেজ আছে। প্রথম স্টেজ অলরেডি আপনার চালু হয়ে গেল, সেখানেতে ডিজেনারেটিভ চেঞ্জ বা ক্ষয় আপনার শুরু হয়ে গেল। এরপরও যদি আমরা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করি, যদি আমরা ওই দোকান থেকে পেন কিলার, ক্যালসিয়াম এইসব খেয়ে যদি যা সামান্য ব্যথাটুকুরকে নিরাময় করে থাকি, তো সেটার উপর যদি ডিপেন্ড থাকি, সেটা কিন্তু আস্তে আস্তে রোগটাকে বাড়াবে এবং একটা সময় ডিজেনারেটিভ থেকে দেখা যাবে যে অস্টিওফাইটিক চেঞ্জ হচ্ছে। অস্টিওফাইটিক চেঞ্জটা কি, যখনই গ্যাপটা কমে যাবে দুটো হাঁটুর, তখন কিন্তু হাঁটুর একটা হাঁটুর থেকে দুটো হাঁটুর গ্যাপ থেকে দেখবেন হাড়ের ব্রাঞ্চ বেরোবে। তখন দেখবেন যে আপনার একটা সিমটম দেবে যে আপনার পিন ফোটার মতো হাঁটুতে ব্যথা হচ্ছে। সেখানেও যদি আমরা গাফিলতি করি, তো তার পরবর্তী স্টেজ যেটা থাকে, কারণ ডে বাই ডে আপনি যখন গাফিলতি করছেন তখন কি হয়, আপনার ক্যালসিয়াম মিনারেলটা কিন্তু ডে বাই ডে কমতেই থাকছে। তো যখনই এটা কমতে কমতে একদম কমের দিকে চলে যাবে, তখন যে স্টেজটা আসে সেটাকে বলা হয় অস্টিওপেনিয়া। এখানেতে হাড়গুলো একদমই দুর্বল হতে থাকে, আপনার দেখবেন দাঁড়াতে প্রবলেম হবে, আপনি পাকে ভাঁজ তো একদমই করতে পারবেন না, আপনি স্টেপ ফেলতে পারবেন না, কোনো রকম বডির ব্যালেন্স রাখতে পারবেন না, কারণ আপনার সারা বডির যে ব্যালেন্স রাখছে হাঁটু, সেটা কিন্তু সেখানকার হাড় একদম উইক হয়ে গেছে। তো সেই জায়গার পরবর্তী স্টেজ যেটা থাকে সেটা হচ্ছে খুবই মারাত্মক, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। সেখানেতে কি হয়ে যায়, আমাদের টোটাল যে হাড় থাকে, হাঁটুর যে হাড়গুলো থাকে কিংবা পায়ের নিচের পোর্শনের যে হাড়গুলো থাকে, সেইগুলোতে কি হয় যে আমাদের যেরকম কাঠেতে ঘুম ধরে যায়, সেরকম হাড়ের মধ্যে ছোট 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 ফুটো টাইপের হয়ে যায়। এবং এর ফলে কি হয়, যখনই আপনি একটু ডিসব্যালেন্স হবেন বা আপনি হয়তো জোর করে আপনি উঠছেন কিংবা বসছেন, যে কোনো সময় কিন্তু আপনার হাড় ভাঙতে পারে। তো একটা নর্মাল আপনার ব্যথা শুরু হলো, সেখান থেকে কিন্তু একদম হাড় ভাঙা পর্যন্ত চলে যেতে পারে যদি আপনি সেটাকে গাফিলতি করেন। ঠিক সেরকম অস্টিওআর্থারাইটিস যেরকম বললাম হাঁটুর ক্ষেত্রে, ঠিক সেরকম কোমরের ক্ষেত্রেও, যেটাকে আমরা বলি লাম্বার স্পন্ডালাইসিস। লাম্বার স্পন্ডালাইসিস নিয়ে আমি ফোনও পেলাম কিছুক্ষণ আগে। তো লাম্বার স্পন্ডালাইসিসে কি হয়, আমাদের শিরদাঁড়ার একদম তলার পোর্শনের যে দুটো হাড় থাকে, সেই দুটো হাড়ের মধ্যে গ্যাপ হয়ে যায় এবং দুটো হাড়ের মধ্যেখানে যে ডিস্কটা থাকে, অনেক সময় সেই ডিস্কটাও সরে যায়, যেটাকে আমরা স্লিপ ডিস্ক বলি। তো সেক্ষেত্রে কি হয় যে আস্তে আস্তে আমাদের ব্যথা যন্ত্রণা যেরকম হবে, কারণ দুটো হাড় যখনই লেগে যাবে, তখন আপনি যখনই মুভমেন্ট করবেন তখন কিন্তু একটার সাথে একটা ঘষা খাবে, সেই কারণে বসতে পারবেন না, বসলে উঠতে প্রবলেম হবে এবং দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, দাঁড়াতে দাঁড়াতে দেখা যাবে পায়ের তলার পোর্শনটা আপনি অবশ হয়ে যাচ্ছে, ঝিনঝিনি ভাব আসছে,
কারণ ওখান থেকে যে নার্ভ বেরোয় তার উপরেতে প্রেসার হবে এবং সেখানে সার্কুলেশনটা বন্ধ হবে এবং তার ফলে দেখা যাবে যে তলার পায়ের পোর্শনটা ফুলছে কিংবা আপনার ব্যথা তো বাড়বেই, তার সাথে সাথে ঝিনঝিনানি ভাব হচ্ছে, তো বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে টান ভাবও আসছে। তো এই যে আমি বললাম যে অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডালাইসিস দুটোর কারণ কিন্তু আলাদা। তো আমরা যদি দেখি যে এই ব্যথার ওষুধ খাই, তাহলে ব্যথার ওষুধে কিন্তু আপনার রোগটা ভালো হলো না। কারণ একটা জিনিস জানবেন যে একটা জায়গায় ক্ষয়, ক্যালসিয়াম, মিনারেল অভাব, আর একটা জায়গাতে যেটা হচ্ছে নার্ভের ওপরে প্রেসার হচ্ছে। তো ট্রিটমেন্টটা আমাকে ডিফারেন্ট ভাবে করতে হবে। ঠিক সেরকম আরো অনেক অস্টিওআর্থ্রাইটিস আছে, বা অস্টিওআর্থ্রাইটিসের সাথে সাথে আর একটা আর্থ্রাইটিস আছে যেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, একদম সম্পূর্ণ আলাদা। আমি সেটা নিয়েও আলোচনায় আসছি, ফোনটা ধরে নিই। একদম একদম, মানে প্রত্যেকটা ট্রিটমেন্টের মেডিসিন কিন্তু আলাদা, পুরো পদ্ধতি কিন্তু আলাদা। তাই আপনি কোনো মেডিসিন শপে গিয়ে নিজের মতন হাড়ে ব্যথা হচ্ছে বলে মেডিসিন কিনে নিয়ে চলে এলেন আর টপ টপ করে সেগুলো খেতে শুরু করে দিলেন, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। আসবো আলোচনায়, কে আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, বলুন। হ্যাঁ বলুন বলুন। আমার প্রবলেম হচ্ছে যে খেলার সময় এটা পা ভেঙে গেছিল। হ্যাঁ এখন দেখছি মাঝে মাঝে যন্ত্রণা হয় আর একটু বেন্ড হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাকে। আচ্ছা, কি কারণে এটা ডাক্তারকে যাচ্ছে? আচ্ছা, আপনার যখন ভেঙে গেছিল তখন তারপরে এক্সরে প্লেট যখন করেছিলেন এবং নিশ্চয়ই ট্রিটমেন্ট এটার হয়েছে, এবং আফটার ট্রিটমেন্টের পর কি আবার একবার এক্সরে করে দেখেছিলেন যে ওখানটাতে কোনো রকম প্রবলেম এখনো আছে কি নেই? না না, সেটা এটাই আমি বলবো যে অনেক সময় কি হয় যে পুরনো চোট আঘাত যদি থাকে, তো সেটা সবসময় ট্রিটমেন্ট যখন একটা করবেন, শুরুতে আপনি কেমন আছেন, শেষে আপনি কেমন আছেন, এই জিনিসটা কিন্তু দেখাটা খুব জরুরি। আসলে এটা আমরা কি করে বুঝবো ডাক্তারবাবু? ডক্টর তো অ্যাডভাইস না করলে আমরা এমনি এমনি করতে পারি না আর কি। আমরা সেই কারণেই বলি যে ট্রিটমেন্ট প্রসেসটা অন্যদের থেকে আমাদের আলাদা, এই কারণেই যে আমরা বারবারই বলি যে রিপোর্ট বেস। এই যে ওনার পা ভেঙে গেছিলেন, শুরুতে এক্সরে করেছেন, করে দেখেছেন আমার পাটা ভেঙে গেছে, কিন্তু তারপরে যখন ওনার ট্রিটমেন্টটা হলো, তারপরে কিন্তু অবশ্যই একবার দেখে নেওয়া দরকার ছিল বা অ্যাডভাইস করারও দরকার ছিল যে আপনার পায়েতে এখন কোনো রকম অসুবিধে আছে কি না, বা কোনো রকম নার্ভ ওখানেতে এফেক্টেড হয়েছে এই ভাঙাটার জন্য কি না। কারণ এই যে আপনার এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আপনার নার্ভের জন্য, এবং তার সাথে সাথে এই যে বেঁকে যাচ্ছে বলছেন, এটা কিন্তু একটা স্ট্রাকচারাল প্রবলেম আসছে। তো এই জিনিসগুলো পুরনো অনেক সময় চোট আঘাত থাকলে সেখান থেকে জিনিসটা হয়। তো আপনাকে একটা কথাই বলবো, আপনি একটা কারেন্ট এক্সরে করে নিন। আপনি যে জায়গায় আপনার ভেঙেছে আপনি সেখানের একটা এক্সরে করে নিন। এক্সরে করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, দেখবেন আমরা একবার দেখে নিই যে এক্স্যাক্ট ওখানেতে এখন কোনো রকম প্রবলেম আছে কি না, বা হয়তো আপনি বুঝতে পারছেন না যে আমি কি এক্সরে করব, ঠিক আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা একবার দেখে নিই আপনার কোন জায়গাটা এফেক্টেড হয়েছিল, আমরা সেই জায়গা মতো বলে দেবো, একটা এক্সরে করে নিয়ে আসবেন, এবং তার সাথে সাথে বলে দেবো যে নার্ভের জন্য কি কি জিনিস আপনি শুরু করলে আপনি আস্তে আস্তে ভালোর দিকে যাবেন, এবং আফটার এক্সরে রিপোর্ট দেখার পর আপনাকে বলে দেবো যে আপনি কতদিনের মধ্যে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। একদম। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমার্জেন্সি কেসে কিন্তু অবশ্যই মডার্ন প্যাথির সহযোগিতা নিতে হয়, কিন্তু তারপরে কি সমস্যা আমার আসতে পারে, তার সাইড এফেক্ট গুলো কি কি হতে পারে, তার থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনার পা ভেঙে গেছে, অবশ্যই আপনাকে প্লাস্টার করতে হবে, কিন্তু তারপরে এই যে আপনার প্রবলেম হচ্ছে বা তারপরে পরেও যদি আপনি যোগাযোগ করতেন, তাহলে বোধহয় ডাক্তারবাবুরাই আপনাকে অ্যাডভাইস করে দিতেন যে আরেকবার আপনি একটু দেখে নিন আপনার পায়ের অবস্থানটা ঠিকঠাক রয়েছে। তো যদি তখনই আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করে দিতেন, তাহলে বর্তমানে এই সমস্যা কিন্তু আপনার আসতো না। অস্থির সমস্যা নিয়ে আমরা কিন্তু কথা বলছি, অনেকগুলো ধাপ নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। আর কোন কোন বিষয় নিয়ে ডাক্তারবাবু একটু জানাবেন আমাদের? এই যেমন কোমরের ব্যাপারটা বললাম, সেরকম হচ্ছে আমাদের ঘাড়েও একটা স্পন্ডালাইসিস হয়, যেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইসিস। তো সার্ভাইকাল স্পন্ডালাইসিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডেইলিকাল লাইফস্টাইলের ওপর কিন্তু এই রোগটা অনেকটা নির্ভর করে। কারণ এই যে আমরা অনেকক্ষণ ধরে বসে ল্যাপটপের সামনে বসে আমরা একটু কাজ করি, সেখানেতে আমাদের কোনো রকম ঘাড়ের মুভমেন্ট থাকে না, একবারে সামনের দিকে চেয়ে আমাদের অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, বা তার সাথে সাথে আমাদের শোবার যেটা একটা পোশ্চার থাকে, সেই পোশ্চার যদি আমাদের ঠিকঠাক মতো মেনটেন আমরা না করি,
সেখান থেকে কিন্তু আমাদের এই ঘাড়ের যে হাড়গুলো থাকে সেখানেও কিন্তু অনেক সময় এই ঘাড়ের হাড়ের মধ্যে কিন্তু গ্যাপ হয় এবং ওখানটা ফুলে যায়। তো এই যেমন লাম্বার স্পন্ডালাইসিসে কিন্তু অনেক সময় ফুলে না, কিন্তু সার্ভাইকাল স্পন্ডালাইসিসে সার্ভাইকাল স্পন্ডালাইসিসে কিন্তু ফুলে যায়। তো সেই জায়গা থেকে আমাদের ঘাড়েতে ব্যথা হয় এবং আস্তে আস্তে যখনই আমাদের ঘাড়ের হাড়গুলো একে অপরের সাথে ইন্ট্যাক্ট হতে থাকে তখন কিন্তু আমাদের একদম ঘাড় ঘোরাতে প্রবলেম হয়ে যায়। তো তখন যখন আমরা যদি ঘাড়ে ব্যথা হয় আমরা যদি একটা এক্সরে করে নিই শুরুতেই, তাহলে দেখা যাবে যে ওখানেতে লেখা আছে যে আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ কিংবা স্পন্ডালাইসিস। তো সেই সময়ে যদি আমরা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আর ভবিষ্যতে এই যে ঘাড় যত স্টিফ হয়ে যাবে সেই জায়গায় কিন্তু আপনাকে যেতে হবে না। এবং অনেক সময় কি হয়, এই ঘাড়ের আমাদের হাড়ের গ্যাপ থেকে যে নার্ভগুলো যায় যেটা আমাদের হাতের দিকে রেডিয়েটেড করে সেখানেও কিন্তু এফেক্টেড হয়। অনেক সময় দেখা যায় যে সার্ভাইকাল স্পন্ডালাইসিস হলে আমাদের হাতেও মাঝে মাঝে একটু অবশ হওয়া, ঝিনঝিন হওয়া এই জিনিসটা করে। তার সাথে সাথে যেটা খুব মারাত্মক জিনিস হয় সেটা হচ্ছে আমাদের ভার্টাইগো, মানে আমাদের মাথা ঘোরা। সার্ভাইকাল স্পন্ডালাইসিস থাকলে কিন্তু এই ভার্টাইগো কিংবা এই মাথা ঘোরা এই জিনিসটা কিন্তু থাকে। সেখানে কি হয়, পেশেন্ট নর্মাল আছে, নর্মাল থাকতে থাকতে হঠাৎ করে এমন মাথা ঘুরে যায়, পড়ে যায়। সেটা কিন্তু হয় যত এই রোগের স্টেপ বাড়তে থাকবে। তাই শুরুতেই যদি এটাকে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু ওই স্টেজেতে আপনাকে গিয়ে পৌঁছতে হবে না এবং তার সাথে সাথে ব্যথা যন্ত্রণাটা আপনাকে উপভোগ করতে হবে না যে হ্যাঁ যেটা শুরুতে আপনি অল্প আছে সেটা ভবিষ্যতে গিয়ে পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা যাবে এত বেড়ে গেল আপনি তখন পেন কিলারও আপনার কোনো রকম কাজ করছে না। তো সেই স্টেজে না গিয়ে শুরুতেই এটা ট্রিটমেন্ট করে নিন, যেটা আমরা ট্রিটমেন্ট দিই সেটা বারবারই বলি। এই যে আমি এখন অস্টিওআর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডালাইসিস কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইসিস বললাম, এই তিনটেরই ট্রিটমেন্ট প্রসেস আলাদা এবং ট্রিটমেন্ট প্রসেস আলাদা এই কারণের জন্য তিনটে রোগের কারণ কিন্তু আলাদা। তাই আমি একটা পেন কিলার দিয়ে তিনটে রোগকে কখনো ভালো করা সম্ভব নয়। তো সেই কারণে আমরা যেটা বলি, আমরা আগে ডায়াগনোসিসটা করে নিই যে ওনার প্রবলেমটা কি আছে, প্রপার ডায়াগনোসিসের পর তারপর আমরা ট্রিটমেন্ট প্রসেসে আছি। কারণ প্রত্যেকটা রোগের জন্য যেমন আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে, প্রত্যেকটা রোগের ডিউরেশনের ওপর যে ওনার কত দিন আছে, কত দিন ধরে উনি ভুগছেন। কারোর দেখা গেল যে 4 বছর 5 বছর ধরে ভুগছে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কিংবা লাম্বার স্পন্ডালাইসিস নিয়ে, সেখানে কিন্তু শুধু মেডিসিনে আমাদের খুব স্লো প্রসেসে থাকবে। মেডিসিন তো অবশ্যই দরকার যে কোনো রোগের ক্ষেত্রে, তো মেডিসিনের সাথে সাথে যাতে এটা তাড়াতাড়ি সারে তার জন্য কিন্তু পঞ্চকর্ম থেরাপি করা হয়। এবং যাদের দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে এই রোগটা দেখা গেছে, ওনাদের দেখা যায় যে শুধু মেডিকেশন করলেই জিনিসটা সেরে যায়। তো ট্রিটমেন্ট প্রসেস আলাদা। তাই বারবারই বলবো যে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা আলাদা এই কারণে যে আপনি যখন শুরুতে আসবেন আপনাকে একটা এক্সরে করাবো, এক্সরে করে দেখে নেবো এবং আপনাকেও দেখাবো যে এক্স্যাক্ট আপনার প্রবলেমটা কি আছে এবং তারপর কিন্তু আমরা আমাদের মেডিসিন চালু করব এবং আফটার ট্রিটমেন্ট যখন আপনি বলবেন যে টাইমটা আমরা বলে দেবো সেই টাইমের পর যখন আপনি বলবেন যে হ্যাঁ আমি সুস্থ আছি, তখন কিন্তু আমরা আবার একবার এক্সরে করাবো এবং সেই এক্সরে রিপোর্ট এবং আগের এক্সরে রিপোর্ট এই জিনিসটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনি কিরকম আছেন, প্লাস আপনি ফিজিক্যালি নিজে বুঝতে পারবেন যে আপনি ডে বাই ডে কিরকম থাকছেন। একদম ধীরে ধীরে আপনি কত তাড়াতাড়ি ভালো হচ্ছেন, কতটা ভালো হচ্ছেন, এই প্রমাণটা আমরা কেনা দেখতে চাই, তাই না? এই প্রমাণটাই কিন্তু দেখাতে পছন্দ করে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে চলুন না আবার কিছু বাইট আমরা দেখে নিই, কিছু বন্ধুদের কথা শুনে নিই যারা ধীরে ধীরে উপলব্ধি করছেন আমরা ভালো হচ্ছি এবং একটা সময় গিয়ে দেখলেন তারা সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছেন। সেরকম কিছু মানুষের কথা শুনবো এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম বলবেন? আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলাকাতে ডাক্তার অনেক দেখিয়েছে, হাঁটুর জন্য একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? হাঁটুর। আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, এখন টনটন করতে বলার পরে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু আগে ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্ম নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে? অনেকটাই, আমি অনেকটাই খুশি। নমস্কার দিদি, আপনার কি নাম?
নাম দীপালি পাল। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা চেম্বার। আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? এই সুগারের জন্য দেখিয়েছি। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস। 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কি রকমের ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন, তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? নীলিমা ঘোষ। আপনি কোথায় থাকেন? তমলুকে। আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানি সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি, মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ তাহলে আপনি খুশি আছেন? হ্যাঁ খুশি আছি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, তারপর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে পারি আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, আমার কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধাই। সাইড এফেক্ট বিহীন ভাবে নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যেখানে আপনার জন্য থাকে আয়ুর্বেদ চিকিৎসা, যেখানে থাকে আপনার জন্য একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক, রয়েছে অত্যাধুনিক মেডিসিন, যে মেডিসিন কিন্তু আপনি বাজার চলতেই যে কোনো দোকানে কিন্তু পাবেন না, পাবেন শুধুমাত্র এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছে বা চেম্বার থেকে, যেহেতু এগুলো কিন্তু একেবারে রিসার্চ ওয়ার্ক করে আপনাদের জন্য রেডি করা হয় এবং অনেক বেশি ভালো মেডিসিন, যেটা সত্যি বাজার চলতি অন্যান্য মেডিসিনের থেকে একদম আলাদা। তার পাশাপাশি রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, যেটাও কিন্তু ভারতবর্ষের হাতে গোনা কয়েকটি উচ্চমানের পঞ্চকর্মা ডিপার্টমেন্টের মধ্যে অন্যতম। এই সব কিছুর মধ্যে দিয়ে মানুষ এত তাড়াতাড়ি ভালো হচ্ছেন, ভালো তো হতেই হবে। সামনের উৎসব বা পুজো, আনন্দ সবকিছু কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। তবে আপনি যদি অস্থির সমস্যার জন্য হাঁটতে না পারেন, চলতে না পারেন, উঠতে না পারেন, তাহলে সবকিছুই কিন্তু আপনার জন্য মাটি। তাই ভালো হতে হবে আপনাকে যে কোনো আনন্দকে উপভোগ করার জন্য, সেটা বাড়ির একটি ছোট্ট অকেশন হোক বা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হোক। আমরা আলোচনা করছিলাম অস্থির সমস্যা নিয়ে। ডাক্তার আরেকটি বিষয় আলোচনা করবে, যে আপনি বলেন কিছুক্ষণ আগে যে সার্ভাইকাল স্পন্ডাইলিটিস, তার থেকে আমাদের হাতের দিকে একটা পেন নামে, আমরা আরেকটি নাম জানি না, ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডারে কি এটা নাকি সেটা আরো অন্য কোনো সমস্যা? না, ফ্রোজেন শোল্ডার আলাদা। ফ্রোজেন শোল্ডার যেমন এটা আমাদের স্টার্ট হচ্ছে এই যে আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলিটিস, সার্ভাইকাল স্পন্ডাইলিটিসটা স্টার্ট হয় আমাদের সার্ভাইকাল যে হাড়গুলোর জন্য, এবং ফ্রোজেন শোল্ডারটা আলাদা। ফ্রোজেন শোল্ডার হচ্ছে আমাদের এই শোল্ডার জয়েন্ট, সেখানেতে কি হয় আমাদের শোল্ডার জয়েন্ট এফেক্ট হয়। অনেক সময় কি হয় আমাদের ভারী কিছু তুলতে গিয়ে লাগলেও সেখান থেকে আস্তে আস্তে সেখানে ইনফ্লামেশন হয় এবং এই দুটো হাড়ের মধ্যে যে গ্যাপটা থাকে সেটা কমে যায় এবং সেখান থেকে দেখা যায় যে উনি আস্তে আস্তে হাত তুলতে পারছেন না এবং একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। এবং তার সাথে এছাড়াও যেটা হয় ফ্রোজেন শোল্ডারে, এই যে বললাম যে অনেক সময় আমাদের ক্যালসিয়াম মিনারেল যখন কমে যায়, সেখান থেকেও কিন্তু অনেক সময় আমাদের এই হাতের যদি কোনো রকম ভর পড়ে এবং সেখানে যদি এফেক্টেড হয়, সেখানে দুটো শোল্ডার জয়েন্টের গ্যাপ কিন্তু ওখানেতে কমে যায়, কারণ ওখানের যে জয়েন্টটা আছে সেখানের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে এবং যখন তিনি হাত তুলবেন একটা জায়গায় গিয়ে আটকে যাবে এবং তার সাথে সাথে থাকবে ব্যথা। এবং সেখান থেকেও কিন্তু, কারণ আমাদের প্রত্যেকটা জয়েন্টেতেই কিছু না কিছু নার্ভ আমাদের থাকে, সেখান থেকেও কিন্তু আমাদের হাতের এই ঝিনঝিনানি ভাব, এই যে অবশ হয়ে যাওয়া, সেই প্রবলেমটাও আসে। তো যেমন আমাদের সার্ভাইকালের জন্যও আসতে পারে, সেরকম আমাদের শোল্ডার জয়েন্টের জন্য আসতে পারে। সেই কারণেই আমরা বারবার বলি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা খুব দরকার। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা তখনই করতে পারবেন যখন পেশেন্ট আসবে এবং এসে আমাদের কমপ্লেন করবে যে আমার
কাঁধেতে ব্যথা হচ্ছে এবং তার সাথে সাথে হাত ঝিনঝিন হচ্ছে, তখন আমাদের ভাবতে হবে যে আচ্ছা কাঁধে ব্যথা হচ্ছে, জিজ্ঞাসা করতে হবে যে এর সাথে সাথে কি আপনার ঘাড়ে ব্যথা আছে। যদি বলে হ্যাঁ আমার ঘাড়েও লাগে, তাহলে আমাকে 2 ধরনের পরীক্ষা করে দেখে নিতে হবে যে এটা সার্ভাইকাল না এটা কোনো রকম ফ্রোজেন শোল্ডার। তো যখনই আমরা এক্সরে করাবো তখন কিন্তু বুঝতে পারবো। তাই সেই কারণের জন্য যে ব্যথা হলো মানেই হ্যাঁ ঠিক আছে ব্যথার ওষুধ কিংবা ব্যথা হলো মানেই একটা ক্যালসিয়ামের ওষুধ, হাড়ের খুব প্রবলেম, সেটা না করে অবশ্যই এসে কমপ্লেন গুলো জানান যে আপনার এই জায়গাটা থেকে ব্যথা হচ্ছে, এতক্ষণ ব্যথাটা থাকছে এবং ব্যথার সাথে সাথে আর কি কি উপসর্গ দেখা যাচ্ছে, তখনই কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা যাবে। কারণ ডায়াগনোসিসটা মেন দরকার এই সমস্ত ট্রিটমেন্টের জন্য। যেমন আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে আর্থারাইটিস নিয়ে আলোচনা করছিলাম, সেরকম একটা ডিফারেন্ট টাইপেরও আর্থারাইটিস আছে যেটাকে আমরা বলি রিমাটয়েড আর্থারাইটিস। তো এই অস্টিও আর্থারাইটিস, রিমাটয়েড আর্থারাইটিস দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো দেখা যাবে যে এই যে ব্যথা হচ্ছে আপনার ছোট ছোট জয়েন্ট গুলোতে হয়তো ব্যথা হচ্ছে, তার সাথে সাথে আছে বড় জয়েন্টে অল্প ব্যথা, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আপনার ছোট ছোট জয়েন্টে ব্যথা হচ্ছে এবং তার সাথে সাথে পায়ের ছোট ছোট আঙুলগুলোতেও আপনার ব্যথা হচ্ছে, গোড়ালিতে ব্যথা হচ্ছে তার সাথে সাথে, এবং দেখা যাচ্ছে যে আপনার সন্ধ্যের দিকে একটুখানি গা গরম হয়ে যাচ্ছে। তো সেখানেও যদি আপনি বলেন যে হ্যাঁ এই তো ব্যথা হচ্ছে, আমি একটা ব্যথার ওষুধ কিনে খাই, কিন্তু টোটাল জিনিসটা আলাদা। অস্টিও আর্থারাইটিসের লাইন অফ ট্রিটমেন্ট আলাদা, যেটা রিমাটয়েড আর্থারাইটিসে করা যায় না। আবার রিমাটয়েড আর্থারাইটিসের লাইন অফ ট্রিটমেন্ট আলাদা, যেটা অস্টিও আর্থারাইটিসে করা যায় না। তাই আমি যদি দুটোকে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু আমি ভুলভাল ট্রিটমেন্টের মধ্যে গিয়ে তখন কিন্তু রোগও বাড়বে, তার সাথে সাথে বিভিন্ন রকম সাইড এফেক্ট বাড়বে। তো এই রিমাটয়েড আর্থারাইটিসে যেটা কি হয় যে আমাদের ছোট ছোট জয়েন্ট গুলো এফেক্টেড হয়, আর এই রিমাটয়েড আর্থারাইটিসের কারণটাও আলাদা। অন্যান্য কারণ যেমন হাড়ের মিনারেল কিংবা ক্যালসিয়াম কমার জন্য কিংবা আমাদের হাড়ের গ্যাপগুলো কমে গেছে সেই কারণের জন্য এই রিমাটয়েড আর্থারাইটিসটা হয়। আমাদের মেনলি ইমিউনিটি সিস্টেম যখন ডাউন হয় কিংবা ইমিউনিটি সিস্টেম যদি খারাপ থাকে, কারণ আমাদের ডেলিকার ডায়েটের মধ্যে যদি আমরা ঠিকঠাক প্রপার ডায়েট না করি, লাইফস্টাইল যদি মেনটেন না করি, তো যখন আমাদের ইমিউনিটি সিস্টেমটা আস্তে আস্তে ডাউন হয়, সেখানে আমাদের ইমিউনিটি সিস্টেম কি করে যে আমাদের ভেতর থেকে একটা রোগ প্রতিরোধক ক্ষমতা, যেটা আমাদের বাইরে থেকে যা যা রোগ আসে সেটাকে অ্যাটাক থেকে আমাদের বাঁচায়। তো এই ইমিউনিটি সিস্টেম যখনই আমাদের খারাপ হয়, এই রোগের ক্ষেত্রে কি হয় যে তার এফেক্টটা পড়ে আমাদের হাড়ের দুটো গ্যাপের মধ্যে যে একটা স্পাইনোভিয়ন বলে এক ধরনের লেয়ার থাকে তার উপরে, এবং সেই জায়গাটা আস্তে আস্তে সরু হয় এবং হাড়ের গ্যাপগুলো কি হয় ফুলে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, এবং সেখান থেকে এই রিমাটয়েড আর্থারাইটিসের রোগটা আসে। এটা নিয়ে আমি আলোচনা করছি, ফোনটা ধরে নি তো। একদম একদম। কে আছেন একটু শুনবো। নমস্কার। নৈহাটি থেকে বলুন, নিজের প্রবলেম তো? বয়স কত? 27। কি প্রবলেম হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি কি খুব বেশি দুর্বল মনে হচ্ছে? সারাদিন কাজ করতে গেলে কি মনে হয় একটু উইকনেস ফিল করছেন? দুর্বল লাগছে শরীরটা। আচ্ছা, কত বছর বয়স বললেন? 27। দেখুন ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। এই যে আপনার উইকনেস ভাব লাগছে, সারাক্ষণ আপনার একটা ঘুম ঘুম ভাব থাকছে, এটার পেছনে অনেকগুলো কারণ থাকে। তো প্রত্যেকটা রোগের পেছনেই কিছু না কিছু কারণ থাকবেই। তো আপনাকে যেটা করতে হবে যে দেখতে হবে যে আপনি প্রপারলি ডায়েট আপনি মেনটেন করছেন কিনা ফার্স্ট। কারণ সেখান থেকে কি হয়, এই যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের কি হয় ইমিউনিটি পাওয়ারটা অনেক সময় ডাউন হয়ে যায়। তো ইমিউনিটি পাওয়ার যদি ডে বাই ডে ডাউন হতে থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরের একটুখানি উইকনেস ফিল এই জিনিসটা আসে। তার সাথে সাথে যেটা দরকার সেটা দেখতে হবে যে অনেক সময় কি হয়, আমরা ভাবি যে হ্যাঁ 27 বছর বয়স, হয়তোবা আমাদের সুগার নাও হতে পারে, কিন্তু হওয়ার চান্সও থাকে। তো সেই কারণ আমরা প্রথমেই দেখি যে যখনই আমাদের একটা সিমটম থাকে যে একটা অলস ভাব লাগে, একটু দুর্বল ভাব লাগে, ক্লান্তি ভাব লাগে, তো তখন কিন্তু আমরা আগে কিন্তু আমরা সুগারের কথা ভাবি। তো একবার টেস্ট করে নিন। এছাড়াও যদি এটা ইমিউনিটির কারণেও হয়, সেই জিনিসটার জন্য পরীক্ষা আছে, সেটাকে একবার কিংবা এর সাথে সাথে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে ডায়েটের ওপরেতে বেশি জোর দিতে হবে।
আর আপনাকে একটা কথাই বলবো যে আপনি একটা সুগারের রিপোর্ট করান এবং একটা আইজি রিপোর্ট করান, এই দুটো রিপোর্ট করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে যদি ওই রিপোর্ট নর্মাল থাকে তারপরে কি করতে হবে এবং ডেলিকাল লাইফস্টাইল কি করলে আপনি এই জিনিসটা থেকে ঠিক থাকবেন সেটা আমরা গাইডলাইন দিয়ে দেবো। তাই রিপোর্টটা করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনার যেখানে কাছে মনে হবে সেখানে এসে একবার রিপোর্টগুলো দেখান। একদম। আরেকবার আপনাদের জন্য বলে রাখবো যে 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে এবং ফোন করে একটু জানতে চান যে আমি এখানে থাকি, আমার কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে, সেই চেম্বারে কত তারিখে ডাক্তারবাবুরা আসবেন এবং কখন আমাকে যোগাযোগ করতে হবে বা কখন আমাকে পৌঁছতে হবে। ব্যাস এতটুক আপনার দায়িত্ব। পৌঁছে যদি আপনি একবার যান তাহলে আপনার সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা শুনছিলাম, অবশ্যই শুনবো ডাক্তারবাবু আরেকটু। তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর যেমন আমরা কারণটা দেখলাম একটা আলাদা, আমাদের ইমিউনিটি সিস্টেমের জন্য এই রোগটা ম্যাক্সিমাম হচ্ছে। তো এটাতে কি হয় যে আমাদের স্পাইনোভিয়ান যে লেয়ারটা থাকে সেইটার উপরেতে এফেক্ট হয়, যেগুলো থাকে আমাদের হাড়ের গ্যাপের মধ্যে। আর এইগুলো ম্যাক্সিমাম এফেক্ট করে আমাদের ছোট ছোট জয়েন্টগুলো, বিগ জয়েন্টগুলোতে অতটা এফেক্ট হয় না, কিন্তু তার একটা প্রভাব থাকে, ব্যথা একটু থাকে, কিন্তু ম্যাক্সিমাম থাকে আমাদের ছোট ছোট জয়েন্ট, যেমন এই আঙুলের জয়েন্ট, পায়ের যেটা আঙুলের জয়েন্টগুলো থাকে সেখানেতে। এতে কি হয় যে যখনই এটা স্টার্ট হচ্ছে যে হ্যাঁ আমাদের ছোট ছোট আঙুলগুলোতে ব্যথা হচ্ছে, তো ভেতরে জিনিসটা কি হয়, দুটো হাড়ের মধ্যে একটু ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়, ওখানকার লেয়ারটা ফুলে যায়। অন্য জায়গায় যেমন ক্ষয় হয়ে যায় অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে, এখানে কিন্তু গ্যাপের মধ্যে ফুলে যায় এবং আস্তে আস্তে দেখা যায় যত এটা রোগটা বাড়তে থাকে, যদি আমরা প্রথমেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা যদি প্রপারলি না করি তাহলে দেখা যাবে যে একটা স্টেজে গিয়ে আমাদের হাতের আঙুল কিন্তু আস্তে আস্তে বেঁকে যাবে এবং তার ঠিক সেরকমই আমাদের পায়ের আঙুলও কিন্তু আস্তে আস্তে বেঁকে যাবে। এর ফলে কি হবে, ভবিষ্যতে আপনি কোনো রকম কাজই করতে পারবেন না হাত দিয়ে এবং প্রপারলি স্টেপও আপনি ফেলতে পারবেন না পা দিয়ে। তো তার সাথে সাথে তো অসহ্য যন্ত্রণাও থাকে। তাই কিছু কিছু জিনিস সিমটম যদি দেখা যায় সেইটা থেকে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে না আমার এইটা নর্মাল ব্যথা নয়। যেমন এই যে বললাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা হবে, তার সাথে একটুখানি সন্ধ্যের দিকে একটু গা গরম থাকবে, একটু জ্বর ভাব আসবে, তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের খিদে ঠিকঠাক মতো হচ্ছে না এবং আমাদের হজম ঠিকঠাক মতো হচ্ছে না। কারণ যদি আমরা আয়ুর্বেদিক পার্টে যাই তাহলে এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটাকে আমরা আমবাত বলি আয়ুর্বেদেতে। তো সেখানে কি হয়, আমাদের যত ডাইজেস্টিভ সিস্টেম যদি খারাপ থাকে সেখান থেকে কিন্তু এই রোগের উৎপত্তি হয়। কারণ ডাইজেস্টিভ সিস্টেম খারাপ থাকলে ইমিউনিটি সিস্টেমও খারাপ হবে সেখান থেকে, কারণ জিনিসটা একই, তো সেখান থেকে এই প্রবলেমটা আসে। তাই আপনাদের একটা কথাই বলবো যে কিছু কিছু সিমটম, যেমন অস্টিওআর্থ্রাইটিসের সিমটম বলে দেওয়া হলো, রিউমাটয়েড আর্থ্রাইটিসেরও বলে দিলাম। সিমটম গুলো আগে দেখে যদি মনে করেন যে না আমি শুরুতেই আমি এটার ট্রিটমেন্ট করাবো এবং জানবো যে আমার কি হয়েছে, সেটাই কিন্তু আপনার পক্ষে বেটার হবে। আর ট্রিটমেন্ট অবশ্যই আছে, সেটা অস্টিওআর্থ্রাইটিস হোক বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, ট্রিটমেন্ট অবশ্যই থাকে। আর আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা এটা নয় যে আপনাকে 2 বছর 3 বছর ধরে এটার জন্য মেডিসিন খেয়ে যেতে হলো। আপনাকে একটা সাডেন পিরিয়ডে একটা কোর্স থাকে, সেই কোর্সটা আপনার রোগের কতটা সিভিরিটি, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে কতটা আপনার ক্ষয় হয়েছে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আরএ ফ্যাক্টরটা কতটা বেড়েছে, তার উপরে কিন্তু নির্ভর করে আমাদের দিন এবং মাস, যেটা আমরা শুরুতে বলে দিই। সেই সময় যদি আপনি প্রপারলি আমাদের কথাগুলো শোনেন তাহলে কিন্তু দেখবেন সেই সময়ের মধ্যেই আপনি সুস্থ হবেন। একদম। আর টিভি স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, আমি বলে দেবো কোথায় কোথায় চেম্বার রয়েছে। তবে একজন বন্ধু রয়েছেন, তাকে বলবো আমাকে 1 মিনিট সময় দিন, সময় তো একেবারে কম, চেম্বারগুলোর কথা বলা দরকার। আপনাদের আরেকবার একটু জানিয়ে রাখবো যে গঙ্গারামপুরে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। শিলচরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়ি পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। চেম্বার কিন্তু রয়েছে অবশ্যই হলদিয়ায় ডক্টর এ হালদার থাকছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন, আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল,
মেচ্ছদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, বাঁকুড়ায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য এবং বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি বলে রাখবো যে আরো দুটি চেম্বারের কথা, এক তো বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। নতুন চেম্বারের কথা আপনাদের বারবার বলছি যে মুম্বাই এবং ব্যাঙ্গালোর অক্টোবর এবং নভেম্বরে কিন্তু ওপেনিং রয়েছে। বিস্তারিত জানতে হলে হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে হবে। দিল্লি এবং কলকাতা তো ছিল, বাদ ছিল বোধহয় বড় শহরের মধ্যে মুম্বাই এবং ব্যাঙ্গালোর, সেখানেও কিন্তু অবশ্যই পতাকা উড়বে এনভিপির। তাই চট করে আপনাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে সহযোগিতা পাওয়ার জন্য কিন্তু কথা বলে নিতে হবে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? কানটা ফুলে আছে? আচ্ছা, তো কানে কি কোনো রকম আওয়াজ ফিল হয়? শুনতে পান না? আচ্ছা, এর আগে কি কানেতে কোনো রকম ইনফেকশন বা কিছু হয়েছিল? আচ্ছা, আচ্ছা, দেখুন আপনি যেটা কমপ্লেন করছেন এই জিনিসটা না একটুখানি দেখার প্রয়োজন আছে, কারণ এক্স্যাক্টলি আপনার কি প্রবলেম হয়েছে। কারণ যেহেতু একটা প্রিভিয়াস ইনফেকশন ওখানেতে ছিল, তো সেই ইনফেকশনটা এখনো কিছুটা রয়ে গেছে কিনা এইটা কিন্তু একবার একটু এই সময়তে দেখার প্রয়োজন। কারণ এইটা আমি আপনাকে ফোনের মাধ্যমে হয়তো অতটা বলতে পারবো না, যতটা আপনি এসে যদি দেখান ততটা। কারণ হচ্ছে এটা একবার ক্লিনিক্যালি এক্সামিনেশন করা দরকার, যে আপনি যেটা ফিল করছেন সেটা আদৌ সেখানেতে কোনো রকম প্রবলেম আছে, কোনো রকম ফরেন বডি ওখানেতে আটকে আছে না, কোনো রকম ইনফেকশনের কারণে এরকম মনে হচ্ছে, বা সেই ইনফেকশনের জন্য কোনো রকম হয়তো পুঁজ ওখানেতে তৈরি হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো না একটু ক্লিনিক্যালি দেখার প্রয়োজন আছে। তাই আপনার ক্ষেত্রে বলবো যে আপনার যে প্রবলেমটা এটা একবার আপনি বর্ধমান থেকে বলছিলেন মনে হয়, তো বর্ধমানেতে আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার ডেটটা জেনে নিন। তো সেখানেতে এসে একবার দেখান, আমরা ক্লিনিক্যালি একবার দেখে নিই। যদি মনে হয় যে হ্যাঁ এটা খুব তাড়াতাড়ি সেরে যাওয়া সম্ভব, আমরা কিন্তু বলে দেবো যে হ্যাঁ আপনি এই করলে আপনি সেখান থেকে ঠিক হতে পারবেন। আর যদি মনে হয় যে মেডিসিনের সাথে সাথে আমাদের পঞ্চকর্ম থেরাপিটা রাখবে, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ইনফেকশনের ক্ষেত্রে, কানের ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমাদের কর্ণপূরণ বলে এক ধরনের থেরাপি থাকে যেটা কিন্তু খুব এফেক্ট করে। অনেক সময় এই যে অনেকে শোনার প্রবলেম হয়, শুনতে প্রবলেম হয় কারণ কোনো রকম ইনফেকশন থেকে, সেখানেও কিন্তু এই কর্ণপূরণ খুব ভালো কাজ করে, ভালো রেজাল্ট দেয়। তাই একবার যোগাযোগ করুন, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। একদম। তাছাড়া কিন্তু মধ্যমগ্রাম, ল্যান্সটাউন, শোভাবাজার, খিদিরপুর, শিবপুর, বাজিগুড়ি বাজার, দাসনগর, বেলুর এবং আমতলাতে কিন্তু চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনায় ফিরবো। সাথে থাকবেন অভিজ্ঞ চিকিৎসকেরা। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।